বিজেপি খুব খুশি মমতা মন্দির তৈরি করে দিচ্ছে, মানুষকে ত্রাণ বিলি করতে গিয়েও সেখানে মন্দিরের কথা বলছেন। বিজেপি খুব খুশি মমতা অনুপ্রবেশের কথা বলেছেন। এগুলো তো বিজেপির অস্ত্র। রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের আন্দোলনকে সংগঠিত না করে প্রশাসনিক ব্যবস্থার উপর নির্ভর করে পরিবর্তন আনা যায়, এই ধারণাটা বোধহয় ভুল। যে কথাগুলো বলছি ওর উপলব্ধির মধ্য দিয়ে সেই কথাটাই উনি প্রকাশ করছেন। আমরা যে ধারাবাহিকভাবে যে কথা বলে আসছি, আজকে সেই কথাটা ওর উপলব্ধিতে এসেছে, তাই তিনি বলছেন। কারণ বোধবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারছেন যে আজকে তৃণমূলকে টিকিয়ে রাখার জন্য বিজেপির কি আপ্রাণ প্রয়াস। শিক্ষক দুর্নীতির সঙ্গে যুক্ত কি বিজেপি নেই মনে হচ্ছে আপনাদের? সম্পূর্ণ যুক্ত। বিজেপির একাংশ মানুষ যারা এখনও মনে করেন যে বিজেপি একটা রাষ্ট্রীয় দল, তাদের মধ্যে খানিকটা ধোঁয়াশা আছে। আমি যতক্ষণ না টাকা পাচ্ছি ততক্ষণ আমি কোনো স্বচ্ছতা করব না। কিছুদিন পরে দেখবেন যে কিছু লোকের নাম বেরিয়ে গেছে, হই হই করে তারা ভাববে, আরেক দল বলবে কি আমার ওর নাম বেরোলো কী করে। একেবারেই প্রাক্তন প্রধান বিচারপতি, বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি এবিপি আনন্দে দেওয়া একটি ইন্টারভিউ নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই রাজনীতিতে। তিনি বলছেন যে বিজেপি আদেও কি তৃণমূলকে হারাতে চায়, এটাই একটা গভীর প্রশ্ন। কি বলবেন? দেখুন, প্রত্যেকেরই তো স্বাধীন মতামত দেওয়ার অধিকার আছে, এবং অভিজিৎবাবু তিনি একজন বিচক্ষণ মানুষ, তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন। এ নিয়ে তো বিস্মিত হওয়ার কিছু নেই। এটা তো বাস্তব সত্য কথাটা উনি উপলব্ধি করেছেন, হয়তো একটু দেরিতে, কিন্তু এই উপলব্ধির কথা তিনি বলেছেন, এটা খুব স্বাভাবিক কথা। বামেরা তো এটা অনেক আগে থেকেই বলে আসছে। না, বামেরা তো অনেক কিছু আগে থেকে বলছে, যা মানুষের বুঝতে সময় লাগে, এবং যখন বোঝে তখন দেখবে যে তাদের ফেরত যাওয়ার জায়গা নেই। আমরা তো এই কথা বহুদিন থেকেই বলে আসছি যে আরএসএসের তৈরি যে দল, সেটা তো বর্তমান সভাপতি তিনি নিজেই বলেছেন, লেবার রুমে বাজপেয়ী আদবানি না থাকলে জন্মই হতো না। সত্য কথাই বলে, ঠিক কথাই বলেছেন। সেক্ষেত্রে তৃণমূল বিজেপিকে টিকিয়ে রাখবে, বিজেপি তৃণমূলকে টিকিয়ে রাখবে, তো আমি প্রথম দিন থেকেই বলছি, নতুন আর কি। কিন্তু কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হচ্ছে না যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তার বদল করতে চায়। না, শুধু কেন্দ্রীয় সরকার কেন, গোটা বিজেপি তারা চায় না পশ্চিমবঙ্গের মানুষ সুস্থভাবে, সরলভাবে, সততার সঙ্গে জীবনযাপন করুন। বিজেপি খুব খুশি মমতা মন্দির তৈরি করে দিচ্ছে, মানুষকে ত্রাণ বিলি করতে গিয়েও সেখানে মন্দিরের কথা বলছেন। বিজেপি খুব খুশি মমতা অনুপ্রবেশের কথা বলেছেন। এগুলো তো বিজেপির অস্ত্র। সুতরাং বিজেপি তো বেঁচে আছে মমতার জন্য, এবং মমতাও বেঁচে আছে বিজেপির জন্য। এ নিয়ে কোনো দ্বন্দ্বের কোনো অবকাশ নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মতন একটা শাসনহীন প্রশাসনহীন রাজ্যে অন্তত ৩৫৫ ধারা জারি করা হবে না কেন? এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি প্রথমতভাবে মনে করি না যে একটি রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের আন্দোলনকে সংগঠিত না করে প্রশাসনিক ব্যবস্থার উপর নির্ভর করে পরিবর্তন আনা যায়, এই ধারণাটা বোধহয় ভুল। কেন ভুল? কেন? প্রশাসন কি করবে? একটা চোর আরেকটা চোরকে তাড়াবে নাকি? যদি পাল্লায় ওজন করা হয় দেখা যাবে দুটো একই, একটা এলাকাটা কম আর একটা এলাকাটা বেশি, এছাড়া কিছু না। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন যে তার বিজেপিতে যোগ দেওয়ার উদ্দেশ্যই ছিল মুখ্যমন্ত্রীকে হারানো। উনি ওর কি উদ্দেশ্য ছিল আমি জানবো কি করে? মুখ্যমন্ত্রী সেটা উনি কেন্দ্রীয় সরকার হতে দিচ্ছে না। উনি প্রকাশ্যে বলেছেন, ওকে জিজ্ঞাসা করুন। কেন্দ্রীয় সরকার নাকি সেটা হতে দিচ্ছে না। সেটা ওর উপলব্ধি। কেন্দ্রীয় সরকার যেটা ভুল করেছে হিসেবে বিজেপি হতে দিচ্ছে না। আজকে কেন্দ্রীয় সরকার হয়েছে, আগামী দিনে হয়তো আরও উপলব্ধিটা পরিষ্কার হবে। তখন বুঝতে পারবেন যে বিজেপি অর্থাৎ আরএসএস তারাই মমতার জন্ম দিয়েছে, তারাই মমতাকে টিকিয়ে রাখবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই বিজেপি তো রাজ্যে বারংবার বলছে যে এবার তৃণমূলকে হারাতে হবে, বামেরা যেন বিজেপিকে ভোট দেয়। এগুলো হচ্ছে বড় চোর আর ছোট চোর যখন ময়দানে থাকে না, তখন একে আরেকজনকে চোর চোর বলে চেঁচায়, কিন্তু কিছুতেই চাইবে না ওরা কেউ ধরা পড়ুক, সেই রকম পরিস্থিতি। দেখছেন না এখন কে বলছে যে বিজেপিকে ভোট দাও, কে বলছে তৃণমূলকে ভোট দাও। তৃণমূলের নেতা বলছে বিজেপিকে ভোট দাও, বিজেপির নেতা বলছে তৃণমূলকে ভোট দাও, একই ব্যাপার। প্রাক্তন বিচারপতি নিয়োগ দুর্নীতি নিয়েও প্রশ্ন তুলছেন যে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতাদের বিরুদ্ধে, এখনো তদন্ত হচ্ছে না, একজনকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে না, কিছু হচ্ছে না। কেন হচ্ছে না সেটা তো আমরা কী করে বলবো? আমরা বরং মাঠে ময়দানে লড়াই করছি। উনি যখন বিচারপতি ছিলেন অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিয়েছেন,
সেটা খুব প্রশংসনীয় ভূমিকা নিয়েছেন। এখন উনি রাজনৈতিক জগতে আছেন, আমার ধারণা সেখানে উনি অনেক প্রশংসনীয় ভূমিকা নেবেন, উদ্যোগ নেবেন মানুষকে সংগঠিত করা। তবে সেটা মোদি অমিত শাহর ছত্রছায়া থেকে হবে না, এটা বোঝা উচিত। সিবিআই এবং ইডির কিছু বড় এবং মেজো কর্তা আছে, তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দল দ্বারা মদতপুষ্ট হচ্ছে, কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা। বিজেপি ভারতবর্ষের বুকে বর্তমান সময়ে প্রত্যেকটা সাংবিধানিক সংস্থাকেই আরএসএস গিলে খেয়েছে। সুতরাং ওর এই ধারণাটা বোধহয় একটু ভ্রান্ত ধারণা। কিন্তু অভয়ের মামলা থেকে শুরু করে রাজীব কুমারের মামলা, শিক্ষা দুর্নীতি, আরও বহু উদাহরণ তিনি এক্ষুনি দিয়ে দিতে পারবেন যেটা তদন্ত ঠিক মতন হচ্ছে না। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না, একজন মানুষ তার উপলব্ধির কথা বলছেন, সেটা নিয়ে অন্য লোকের মন্তব্য করার অধিকার আছে নাকি? আপনি কি সহমত তার মতামতের সাথে? আমরা তো যে কথাগুলো বলছি ওর উপলব্ধির মধ্য দিয়ে সেই কথাটাই উনি প্রকাশ করছেন। আমরা যে ধারাবাহিকভাবে যে কথা বলে আসছি, আজকে সেই কথাটা ওর উপলব্ধিতে এসেছে, তাই তিনি বলছেন। আপনি সহমত তাহলে তার উপলব্ধির সাথে? আমি সহমত কেন, যে কোনো সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারছেন যে আজকে তৃণমূলকে টিকিয়ে রাখার জন্য বিজেপির কি আপ্রাণ প্রয়াস। কিন্তু স্যার একদিকে যেমন এই আপনি উপলব্ধির কথা বললেন, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে যে মন্তব্য আসছে যে একটা সময় উনি আদালতে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি যার পায়ের তলায় বসি তার শিখেছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যর দিকে ইঙ্গিত করে বলেছিলেন। আসলে তৃণমূলীরা চিরকালই তো অর্ধসত্য এবং সত্য বলতে ভালোবাসে। উনি শুধু আমার নাম করেননি, উনি আরও দুজনের নাম করেছিলেন, প্রথিতযশা আইনজীবী, একজন অনিন্দ মিত্র, একজন বিমল চ্যাটার্জি। তারা তৃণমূল সরকারের অ্যাডভোকেট জেনারেল ছিলেন। সুতরাং আমার মনে হয় আমার থেকে অনেক বেশি শিক্ষাপ্রাপ্ত তিনি হয়েছেন ওই সমস্ত আইনজীবীদের কাছ থেকে। তৃণমূল এই সত্যটা স্বীকার করতে পারে না, আর ওরা ভগবানের মতো আমার নাম জপ করতে ভালোবাসে। বিকাশবাবুর প্রভাব ওর মধ্যে বড় হচ্ছে কিনা এটা নিয়ে মুরলীধর সেনলেনে একটা তদন্ত কমিশন বসানো উচিত। হ্যাঁ, সেই তদন্ত কমিশনের চেয়ারম্যান করে দেওয়া উচিত মমতা কিংবা অভিষেককে। কিন্তু হঠাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নাম মাঝখান দিয়ে বারংবার সব জায়গায়। লোকে বিপদে পড়লে ঈশ্বরের নাম স্মরণ করে, তো আর ওরা ভয় পেলে বিকাশের নাম স্মরণ করে। কিন্তু স্যার এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকে শুরু করে একের পর এক দুর্নীতি, এখন বিজেপি সাংসদ তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি চায় না মুখ্যমন্ত্রীকে সরাতে, তাহলে এই দুর্নীতিগুলোকে কেন হচ্ছে? বিজেপি দুর্নীতি করে, তৃণমূল দুর্নীতি করছে, ভাই 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 বোন তো। বিজেপি শাসনে কত বড় দুর্নীতি হচ্ছে আপনার টের পান না? দেশের সমস্ত সম্পদ চলে যাচ্ছে দুটি লোকের কাছে। এর থেকে বড় দুর্নীতি হয় নাকি? ইলেকট্রাল বন্ড সবচেয়ে বড় দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বিজেপি, তৃণমূলেরা। আমি যদি দুর্নীতি করি, আমি যে আমার দুর্নীতি করে তাকে সহকর্মী করে নেব। দিদি এবং দাদার ওইখানে ঐক্যটা হচ্ছে দুর্নীতিতে। শিক্ষক দুর্নীতির সঙ্গে যুক্ত কি বিজেপি নেই মনে হচ্ছে আপনাদের? সম্পূর্ণ যুক্ত। বিজেপির একাংশ মানুষ যারা এখনও মনে করেন যে বিজেপি একটা রাষ্ট্রীয় দল, তাদের মধ্যে খানিকটা ধোঁয়াশা আছে, কিন্তু সামগ্রিকভাবে বিজেপি তৃণমূলেরই পৃষ্ঠপোষণা করছে। স্যার একেবারে অন্য প্রসঙ্গে যাবো, এসএসসির ফল প্রকাশ হয়েছে, সেটা নিয়েও একাধিক বিভ্রান্তি আমরা দেখতে পেয়েছিলাম যেদিন ফল প্রকাশ হয়েছিল। এই সরকারি এই ব্যবস্থা দিন দিন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যে একটা লিঙ্ক ওপেন হচ্ছে না। এটা যদি টাকা কালেকশনের উপায় থাকে, এই লিঙ্ক ওপেন হচ্ছে না টাকা কালেকশনের জন্য। তো এবার ধরে টাকা দাও, তো লিঙ্ক খুলে যাবে তোমার জন্যে। গোটাটাই হচ্ছে টাকা কালেকশনের একটা পদ্ধতি। লিঙ্ক খুলছে না, এটাতেও তাহলে আবারও অফকোর্স নাম পাওয়া যাচ্ছে না। আগে টাকা দাও, তোমার নামটা পরে তুলে দেবো, তোমার নাম তো নেই ওখানে, লিঙ্ক খুলে সবাই জেনে যাবে। তো আচ্ছা, জনস্বার্থে কেন লিস্ট বেরোলো না? জনস্বার্থ ওদের কাছে কি, ওদের সাথে চোরের স্বার্থ। সবাই তো লিস্টটা দেখতে পারতো, সত্যি কি চাকরি হয়েছে। সবাই যদি দুর্নীতির বিরুদ্ধে একনিষ্ঠভাবে লড়াই করতে পারতো তাহলে এসব হতো না। একদল এখনও মনে করেন যে দুর্নীতিমূলক প্রক্রিয়াটাই ঠিক, দিদি আমাদের সব ঠিক করে দেবেন, দিদি আর পিসি সব ঠিক করে দেবে, এই মনোভাব যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সমস্ত মানুষেরা বিভ্রান্তিতেই থাকবেন। আমি আবারও বলি, সময় এসেছে বামেদের নেতৃত্বে মাথিয়ে ঘাটে পথে নেমে পড়ো। স্যার এই ফল প্রকাশ হলে এবার নিয়োগ হবে 12,000 শূন্য পদে, কতটা স্বচ্ছ হবে? কারণ কি লিস্ট
তো সম্পূর্ণ তালিকা তো আপনার কাছেও নেই, আমার কাছেও নেই। যাদের কাছে স্বচ্ছতা কি এ সম্পর্কে স্পষ্ট ধারণা নেই তারা স্বচ্ছ প্রকাশ করবে কি করে? টেন্টেড তালিকা কোথায় তাহলে, সংরক্ষিত তালিকা? একই কথা ঘুরে ফিরে আসছে। যাদের বোধে স্বচ্ছতা বলে কিছু নেই তারা কি করে স্বচ্ছ কাজ করবে? স্যার একেবারেই শেষ প্রশ্ন, অমৃতা সিনহার বেঞ্চে একটি অর্ডার হয়েছিল, একজন চাকরিহারা শিক্ষক তিনি জেলে বসে পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু ফল প্রকাশের পর দেখা যাচ্ছে তার রিটেনে তাকে অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে। এরকম আরও বেরোবে, অনেক কিছু বেরোবে, অনেক কিছু বেরোবে। কিন্তু এটা কি করা মানে যুক্তিযুক্ত ছিল? যুক্তিযুক্ত মানে আরে আমি যতক্ষণ না টাকা পাচ্ছি ততক্ষণ আমি কোনো স্বচ্ছতা করব না। তাকে তো কিছুদিন পরে দেখবেন যে কিছু লোকের নাম বেরিয়ে গেছে, হই হই করে তারা ভাববে, আরেক দল বলবে কি আমার ওর নাম বেরোলো কী করে।